বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের অনলাইন স্কুলে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আশা করি বিদ্যালয়ের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সংযুক্ত থেকে শিখন শেখানো কার্যক্রমে সক্রিয় আছো। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আবুল হুসাম, সহকারী শিক্ষক, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের জুতা আবিষ্কার কবিতাটি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এটি কিসের ছবি? এটি একটি খালি পায়ের ছবি। পাকে ডাকার জন্য আমরা কি ব্যবহার করি? পাকে ডাকার জন্য আমরা জুতা ব্যবহার করি। জুতা কেন আবিষ্কার করা হয়েছিল? জুতা আবিষ্কার করেছিল পাকে ডাকার জন্য এবং পাকে ধুলা বালি ও রোগ জীবাণু থেকে রক্ষা করার জন্যে। তাহলে নিশ্চয়ই তোমরা আজকে পাঠের বিষয় কি হতে পারে তা বুঝতে পেরেছ। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হলো জুতা আবিষ্কার। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্যগ্রন্থ থেকে জুতা আবিষ্কার কবিতাটি সংকলন করা হয়েছে। এই কবিতাটিতে কবি তুলে ধরেছেন, যিনি যে কাজে দক্ষ তাকে সেই কাজে নিয়োগ করলে সংশ্লিষ্ট কাজটি দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন হয়। অযোগ্য লোক নিয়োগে কাজের বিড়ম্বনা বাড়ে এবং কাজটি সঠিকভাবে সম্পন্ন হয় না। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা আজকের পাঠের শিখনফল জেনে নিই। পাঠ শেষে আমরা কবি পরিচিতি জানতে পারবো, নতুন শব্দ অর্থ বলতে পারবো, অযোগ্য লোকের কাছে দায়িত্ব অর্পণের পরিণতি জানতে পারবো এবং কবিতাটির মূল ভাব লিখতে পারবো। শিক্ষার্থীরা, এবার চলো আমরা কবি পরিচিতি জেনে নেই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 7 মে 1861 খ্রিস্টাব্দ এবং বাংলা 25 বৈশাখ 1268 বঙ্গাব্দ। তিনি ভারতের কলকাতায় জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবানন্দ্রনাথ ঠাকুর, তার মাতার নাম সারদা দেবী, তার পিতামহের নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তার শিক্ষা জীবন শুরু হয় ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স স্কুল সহ আরও অনেক প্রতিষ্ঠানে। কিন্তু তিনি বেশি দিন ওই সকল প্রতিষ্ঠানে পাঠ শেষ করতে পারেননি। 17 বছর বয়সে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ড চলে যান। সেখানে গিয়েও তিনি ব্যারিস্টারি পড়ার কোর্স সম্পূর্ণ করতে পারেননি। তবে তিনি গৃহশিক্ষকের কাছ থেকে জ্ঞান অর্জনে তার কোনো ত্রুটি হয়নি। তার উল্লেখযোগ্য অনেকগুলো কাব্যগ্রন্থ রয়েছে। তার মধ্যে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুঞ্জ, চোখের বালি, গোড়া, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকবরী, গল্পগুচ্ছ এবং বিচিত্র প্রবন্ধ উল্লেখযোগ্য। তিনি 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দে বাংলা 22 শ্রাবণ 1348 বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন। তিনি এশীয়দের মধ্যে প্রথম সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন 1913 সালে। তার ছদ্মনাম ছিল মানসী ঠাকুর। প্রিয় শিক্ষার্থীরা, এবার এই কবিতার
নতুন শব্দগুলো জেনে নিব, যা পাঠ বিশ্লেষণে সহায়ক ভূমিকা পালন করবে। চরণ, পা। বেস্তি, পানি ব্যবহারের জন্য চামড়া তৈরি এক প্রকার থলি। মহি, পৃথিবী। কিস্তি, জলযান বা নৌকা। ফরাশ, মেঝে বা তক্ত পুষে বিছানোর জন্য কার্পেট বা বিছানা। সামা, চর্মকার মুচি। কুলপতি, বংশের প্রধান। তত্ত্ব, সুসম্বন্ধ জ্ঞান। পিপে, ডাক বা ডুলের আকৃতি বিশিষ্ট পাত্র। পুষিনু, লালন পালন করি। ধরাই, পৃথিবী। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এবার 208 পৃষ্ঠা খুলো এবং সরব পাঠের মাধ্যমে আমরা আজকে পাঠের বিশ্লেষণ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পাঠ করছি। কহিলা হবু, শুনো গো গুবরাই কালি, কে আমি ভেবেছি সারা রাত্র, মলিন দোলা লাগিবে কেন পাই, ধরুণী মাঝে চরণ ফেলা মাত্র। তোমরা শুধু বেতন লহ বাটি, রাজার কাছে কিছুই নাহি দৃষ্টি। মানুষের মনে হঠাৎ করে কোনো একটা চিন্তার উদয় হয়, মানুষ তা নিয়ে রাত দিন পাবে। রাজার হবুর মনেও তেমন একটি চিন্তার উদয় হয়। তিনি তার মন্ত্রী গুবরাইকে ডেকে সে কথা বলেন। তিনি মন্ত্রীকে বলেন, রাজসভার সবাই শুধু শুধু বেতন নেই, কোনো কাজের দিকে তাদের নজর নেই। রাজা সারা রাত ধরে ভেবেছেন, যদি সবার রাজার কাজের দিকে দৃষ্টি দিত, তাহলে ধরুণীর মাঝে পা ফেলা মাত্রই তার পায়ে মলিন দোলা লাগতো না। আমার মাটি লাগাই মোরে মাটি, রাজ্যে মোর একই অনার সৃষ্টি, শীঘ্র এর করিবে প্রতিকার, নহিলে কারো রক্ষা নাহি আর। রাজা হব তার রাজ্যের মালিক। আমার মাটি বলতে তিনি তার রাজ্যের মাটিকে বুঝিয়েছেন। ধরুণীর মাঝে রাজা পা দিলে এই মাটিতে তার পা নোংরা হয়। রাজা এই অনার সৃষ্টির প্রতিকার করতে বলেন মন্ত্রীকে। যদি তা মন্ত্রী বা সভাসদরা করতে ব্যর্থ হন, তবে রাজা কাউকে ক্ষমা করবেন না, সবাইকে শাস্তি দেবেন। শুনিয়া গবু ভাবিয়া হলো হুন, দারুণ ত্রাসী গর্ব বহে গাত্রে। পায়ে ধুলো যাতে না লাগে মন্ত্রীকে সেই ব্যবস্থা করতে বলেছে রাজা হবু। যদি মন্ত্রী বা সভাসদরা এর প্রতিকার করতে না পারেন, তবে রাজা সবাইকে শাস্তি দেবেন বলে ঘোষণা দেন। এই কথা শুনে মন্ত্রী গোবরাই ভেবে খুন হন। ভীষণ ভয়ে তার গা থেকে গাম ঝরে পড়ে। পণ্ডিতের হইল মুখচন, পাত্রদের নিদ্রা নাহি রাত্রে। রাজার আদেশ শোনার পর রাজ্যের পণ্ডিতদের মুখ ভয়ে চূর্ণ হয়ে যায়। রাজ্যের পাত্রদের অর্থাৎ সভাসদদের রাতে ঘুম আসে না ভয়ে। রান্না করেন নাহিক চরে হাড়ি, কান্নাকাটি পড়ল বাড়ির মধ্যে। অশ্রু জলে বাসিয়ে পাকা দাড়ি, কহিলা গুবু হবুর পদপাতে, যদি না দোলা লাগিবে তবে পায়ে, পায়ের দোলা পাইব কি উপায়ে। রাজা হবুর আদেশ শুনে রান্না করে রান্না বন্ধ হয়ে যায়। বাড়ির মধ্যে স্ত্রী কন্যারা কান্নাকাটি শুরু করে। মন্ত্রী হবুর পাকা দাড়ি চোখের জলে বাসে। তিনি কেঁদে কেঁদে রাজার পায়ের কাছে বসে বলেন, রাজা মহাশয়, আপনার পায়ে যদি ধুলো না লাগে, তবে আমরা আপনার পায়ে ধুলো পাবো কিভাবে। শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি, কহিল শেষে কথাটা বটে সত্য, কিন্তু আগে বিদায় করো দুলি, ভাবিও পরে পদধূলির তত্ত্ব। মন্ত্রীর কথা শুনে রাজা দুলে দুলে বলেন, কথাটা অবশ্য সত্য, কিন্তু আগে দোলা বিদায় করো, তারপর পদধূলির তত্ত্ব ভেবে দেখা যাবে। দোলার অভাবে না পেলে পদধূলা, তোমরা সবে মাহিনা খাও মিথ্যে, কেন বা তবে পিছনেও এতগুলো উপাধি ধরা বৈজ্ঞানিক বৃত্তে। আগে কাজ আগে, তো তুমি সারো, পরের কথা ভাবিও পরে আরো। রাজা মন্ত্রীকে বলেন, দোলার অভাবে যদি পদধূলা না পাওয়া যায়, তবে তারা কাজের কাজ না করে অযথা বেতন নেয়। এর যদি প্রতিকার রাজ্যের উপাধি ধারা বৈজ্ঞানিকরা না করতে পারে, তবে তিনি এতদিন কেন তাদের পেছনে অর্থ সম্পদ ব্যয় করলেন। মন্ত্রীকে তিনি বলেন, আগে কাজ আগে, পরের কথা পরে ভেবো। আদার দেখে রাজার কথা শুনি, যতন বরে আনিল তবে মন্ত্রী, যেখানে যত আসিল জ্ঞানী গুণী, দেশে বিদেশে যত ছিল যন্ত্রী। রাজার কথা শুনে মন্ত্রী চারদিকে আদার দেখতে লাগলেন।
মন্ত্রী তাই যত্ন করে দেশ বিদেশে যেখানে যত জ্ঞানী গুণী ও যন্ত্রী ছিল তাদের খুঁজে আনেন, যাতে রাজার আদেশ পূরণ করতে পারেন। বসিল সবে চশমা চোখে আটি, ফুরাইয়া গেল 19 পিপে নস্য। অনেক ভেবে কহিল, গেটে গেলে মাটি ধরাই তবে উতাই হবে শস্য। কাহিল রাজা, তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছে কেন তবে। রাজার আদেশ পালন করতে মন্ত্রী দেশ বিদেশ থেকে জ্ঞানী গুণী যন্ত্রীদের নিয়ে আসেন। তারা চোখে চশমা এঁটে আলোচনায় বসেন। আলোচনা করতে করতে 19 পিপে নস্যি পুড়িয়ে যায়। অনেক ভেবে তা জানতে চান, যদি রাজ্য থেকে ধুলা মাটি বিদায় করা হয় তবে কোথায় শস্য হবে। উত্তর রাজা বলেন, যদি মাটির অভাবে শস্য না হয় তাহলে পণ্ডিত রয়েছে কেন, তারা এর প্রতিকার করবে। সকলে মিলে যুক্তি করি শেষে কিনল জাটা 17.5 লক্ষ। জাটের ছুটে পাথর দোলায় এসে বরিয়া দিল রাজার মুখ বক্ষ। দোলায় কেহ মেলিতে নারে চোখ, দোলায় মেঘে পড়িল ডাকা সূর্য। দোলার বেগে কাশিয়া মরে লোক, দোলার মাঝে নগর হইল উজ্জ্বল। কহিল রাজা, করিতে দোলা দূর, জগৎ হলো দোলায় ভরপুর। জ্ঞানী গুণী ও পণ্ডিতরা মিলে শেষ পর্যন্ত দোলা মুক্ত করতে যুক্তি করলেন। জাট দেওয়া হবে রাজ্যে, এই জন্য কেনা হলো 17.5 লক্ষ জাটা। সবাই একসঙ্গে জাট দেওয়া শুরু করলে দোলা এসে রাজার মুখ বুক বলে দিল। দোলা এমন ভাবে চারিদিকে উঠতে লাগলো যে চোখ মেললে তাকালে দোলা পড়ে। দোলার মেঘের আড়ালে আকাশে সূর্য ঢাকা পড়লো। লোকে কাশতে কাশতে অস্থির হয়ে উঠলো। অবস্থা দেখে রাজা বলেন, দোলা দূর করতে গিয়ে জগৎ হলো দোলায় ভরপুর। তখন বেগে ছুটল যাকে যাক, মশক কাহে 21 লাখ বেস্তি। পুকুরে বিল রহিল শুধু ফাঁক, নদীর জলে নাহি চলে কিস্তি। জলের জীব মরিল জল বিনা, ডাঙ্গার প্রাণী সাঁতার করে চেষ্টা। পাকের তলে মজিল বেচা কিনা, সর্দি জ্বরে উজাড় হলো দেশটা। কহিল রাজা, এমনি সব গাদা, দোলারে মারিয়া পুড়ে দিল কাদা। দোলার তাড়াতে গিয়ে যখন সারা রাজ্য দোলায় পরিপূর্ণ, তখন 21 লাখ ব্যক্তি কাহে পুকুর ও নদী থেকে জল নিয়ে আসে দোলা দূর করতে। এতে সব জল শেষ হয়ে যায়, জলের জীব জল ছাড়া মরে যায়। চারিদিকে শুধু ফাঁক আর ফাঁক, সর্দি জ্বরে সারা দেশ উজাড়। রাজা বলেন, সবাই এমনি গাদা যে দোলা দূর করতে গিয়ে সারা দেশ কাদা করে করলো। আবার সবে ডাকিল পরামর্শে, বসিল পুনঃ যত গুণবন্ত। ঘুরিয়া মাতা হেরিল চোখে শস্যে, দোলায় হাই নাহি পায় অন্ত। কহিল মহি, মাদুর দিয়ে ডাকো, পরাশ পাতি করিব দোলা বন্ধ। আবার সবাই পরামর্শ করতে বসলেন। রাজ্যে যত জ্ঞানী গুণীর মাথা ঘুরল, চোখে তারা শস্য বা অন্ধকার দেখলেন, কিন্তু দোলার কি হবে তার কোনো সমাধান কেউ করতে পারলেন না। একজন বলেন, পৃথিবীটা মাদুর দিয়ে ডেকে ফেলো, ফরাস পেতে দোলা বন্ধ করব। কহিল কেহ, রাজারে ঘরে রাখো, কোথাও যেন থাকে না কোনো রন্ধ্র। দোলার মাঝে না যদি দেন পা, তাহলে পায়ে দোলা তো লাগে না। কহিল রাজা, সে কথা বড় খাটি, কিন্তু মোর হতেছে মনে সন্দেহ। মাটির ভয়ে রাজ্য হবে মাটি, দিবস রাত্রি রহিলে আমি মন্দ। কে কেউ বললেন, রাজাকে ঘরের ভিতরে রাখা হোক, সে ঘরে কোথাও যেন ছিদ্র না থাকে। রাজা যদি দোলায় পা না দেন, সবসময় ঘরে থাকেন, তবে তার পায়ে দোলা লাগবে না। রাজা সে কথা শুনে বলেন, এ কথা খাঁটি, কিন্তু আমার মনে সন্দেহ হচ্ছে, মাটির বয়ে আমি যদি ঘরের বাইরে না আসি তো রাজ্য হবে মাটি। কারণ তিনি রাত দিন ঘরের মধ্যে বদ্ধ থাকলে রাজ্যের কাজ পরিচালনা করবে কে? কহিল সবে, সামানের তবে ডাকি, চর্ম দিয়ে মুড়িয়ে দাও তৃপ্তি। ধুলির মহি জুলির মাঝে ডাকি, মহিপতি রহিবে মহাকীর্তি। কহিল সবে, হবে সে অবহেলে, যোগ্য মতে চামার যদি মেলে। সবাই তখন বলেন, তাহলে চামারকে ডাকি, সে চামড়া দিয়ে সমস্ত পৃথিবী মুড়িয়ে দিবে। দোলার পৃথিবী চামড়ার জুলির মধ্যে ডেকে রাখি, তাহলে দোলাও দূর হবে আর মহারাজার
মা কীর্তি রবে। সবাই বললেন তা হতে পারে তখন, যদি যোগ্য চামার খুঁজে পাওয়া যায়। রাজার দাইল হেতা হুতা, ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম, যোগ্য মতো চামার নাহি কুতা, না মিলে এত উচিত মতো চর্ম। অর্থাৎ চর এখানে সেখানে যায় চামড়া ও চামারের খুঁজে, কিন্তু যোগ্য চামার কোথাও খুঁজে পাওয়া যায় না। এই কাজের জন্য প্রয়োজনীয় চামড়াও কোথাও মিলে না। তখন ধীরে চামার কুলপতি কহিল সে বৃদ্ধ, বলিতে পারি করিলে অনুমতি, সহজে যাহাই মানুষ হবে সিদ্ধ। নিজের দুটি চরণ ডাকো তবে, ধরণী আর ডাকিতে নাই হবে। কহিল রাজা এত কি হবে সিধে, ভাবিয়া মল সকল দেশ শুদ্ধ। যখন চামার তার চামড়ার জন্য চারদিক ছোটাছুটি করছে, তখন চামার কুলপতি আসেন। বৃদ্ধ সামনে হেসে রাজার সামনে কিছু বলার অনুমতি প্রার্থনা করেন। বলেন সহজে সমাধান হবে যদি রাজা নিজে দুটি চরণ ডেকে রাখেন, তাহলে আর ডাকতে হবে না পৃথিবী। রাজা বলেন এত কি সহজ, অথচ ভেবে মূল দেশের সব মানুষ। মন্ত্রী কহে বেটারে সুলবিদে, কারার মাঝে করিয়া রাখু রুদ্ধ। রাজার পদ চর্ম আবরণে, ডাকিল বুড়া বসিয়া পদ পান্তে। মন্ত্রী কহে আমারও ছিল মনে, কেমনি বেটা পেরেছে সেটা জানতে। সেদিন হতে চলো জুতা পরা, বাঁচিল গুবু রক্ষা পেল ধরা। সামার কুলপতি কথা শুনে মন্ত্রী বলেন বেটাকে শুলে বিদে কারাগারে রুদ্র করে রাখো। বুড়ো সামার তখন রাজার পায়ের কাছে বসে রাজার পা চামড়া আনন্দে ডেকে দিলেন। মন্ত্রী বললেন সামারের বুদ্ধিটা তারও মনে ছিল, কেমন করে বেটা আমার তা জানতে পেরেছে। সেদিন থেকে শুরু হলো জুতা পরা, বাঁচলেন গোবরায়, রক্ষা পেল পৃথিবী। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাঠের বিশ্লেষণ ব্যাখ্যা সহ শুনলাম। তাহলে আমরা পাঠের কিছু মূল্যায়ন করব। চলো আমরা মূল্যায়ন প্রশ্ন দেখি। জুতা আবিষ্কার কবিতা কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? কল্পনা। কল্পনা গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এই কবিতার রাজার নাম কি? এই কবিতার রাজার নাম হলো হবু। মন্ত্রীর নাম কি? গুবরাই। কাদের মুখ চুন হলো? পণ্ডিতের মুখ চুন হলো। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহের নাম কি? প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। কত পিপে নষ্ট পুড়িয়ে গেল? 19 পিপে নষ্ট পুড়িয়ে গেল। কত জাটা কিনলো? 17.5 লক্ষ। ব্যক্তির সংখ্যা কত ছিল? 21 লাখ। মই শব্দ অর্থ কি? পৃথিবী। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসে আছো, বাড়ি কাজটি হাতে লিখে নাও। স্কুল খোলার পর ক্লাসে প্রশ্নের উত্তরটি লিখে দেখাবে। সমাজের উপেক্ষিতদের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব। বিষয়টি কবিতার আলোকে বিশ্লেষণ করো। আজকের মতো আমার ক্লাসটি এখানেই শেষ করব। আশা করি পরবর্তী ক্লাস নিজে দেখবে এবং সহপাঠীদেরকে দেখার আমন্ত্রণ জানাবে। সবাই সুস্থ ও ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।